রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, 20 আগস্ট ভোট, 13ই আগস্ট মনোনয়ন জমা। কাটতে শুরু করেছে গ্যাস সংকট। মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে 662 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু। গ্যাস বিদ্যুৎ সংকট ও জুলাই সনদ ইস্যুতে দেশব্যাপী লং মার্চ করবে 11 দল। সিলেটে আলোচিত শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি জাকিরের ফাঁসির আদেশ। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিকেলে আগামী 20 আগস্ট ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা 13 আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। 16ই আগস্ট যাচাই বাছাইয়ের পর 18ই আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। শিউলি রায়ের রিপোর্ট। গুরুতর অসুস্থতার কথা জানিয়ে গেল 24 জুলাই বিকেলে পদত্যাগ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পদশূন্য হওয়ায় 90 দিনের মাঝে রাষ্ট্রপতি নির্বাচনে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিব আক্তার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা করেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18ই আগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। প্রার্থী একজন হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে, আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে। সংসদীয় গণতন্ত্র চালুর পর 1991 সালে একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি পদে ভোট করতে হয়েছিল। এরপর প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে চলতি অর্থবছরেই সকল স্তরের স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, ইউনিয়ন পরিষদ, উপজেলা বা সিটি কর্পোরেশনের মধ্যে কোন নির্বাচনটি আগে হবে তা পরবর্তীতে নির্ধারণ করা হবে। দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রতিমন্ত্রী। মীর শাহে আলম বলেন, পলাতক শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। দেশে এলেই গ্রেফতার এবং গণহত্যার বিচারের রায় কার্যকর করা হবে। ওনার তো দেশে আসার কোনো সুযোগ নাই, আর দেশে আসলে ওনাকে গ্রেপ্তার হতে হবে এবং ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে। ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। এই আগস্টের পরেই আমরা অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন বসে সিদ্ধান্ত নিব। তবে সরকারের ঘোষণা যেটি, এই অর্থ বছরের মধ্যেই আমরা 5টি নির্বাচন সমাপ্ত করব ইনশাল্লাহ। রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নদী দূষণ রোধেও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং রাজধানী সংলগ্ন অন্যান্য নদীর পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নদী দূষণ রোধে শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার ইটিপি নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, বিদ্যমান পরিবেশ আইন কার্যকরভাবে প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করা হয়। বেশ কিছুদিন বন্ধ থাকার পর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় কাটতে শুরু করেছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট। আগের মতো সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন নেই। খুব শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা সংশ্লিষ্টদের। আবির আহমেদের রিপোর্ট। গ্যাস সরবরাহ বাড়ায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ফিরেছে স্বস্তি। অধিকাংশ স্টেশনে এখন তুলনামূলক কম সময়ে মিলছে গ্যাস। আগের মতো দীর্ঘ লাইন বা ঘন্টার পর ঘন্টা অপেক্ষার চিত্রও নেই। গতকালকে আমি 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আজকে কিন্তু দাঁড়া থাকতে হয় নাই।
2 মিনিট লাগছে। হওয়া অবস্থা একটু ভালো আছে, আজকে আর কোনো সিরিয়াল পাই না, আয়া 2টা গাড়ির পরে ঢুকে গেছে পাম্পে। আজকে আইসা এখনই গ্যাস পাইতেছি, ভালো লাগছে। গতকালকে একটু অনেক সিরিয়াল ছিল। ভোগান্তি কমায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সন্তুষ্ট। গতকালকে রাত্রে থেকে গ্যাসের চাপ বাড়ছে, যার ফলে আমরা গ্যাস সঠিকভাবে কাস্টমারকে দিতে পারছি। গ্যাসের চাপ ঠিক আছে, গ্যাসের চাপ বাড়ছে 200 পর্যন্ত উঠতেছে, কিন্তু গাড়ির চাপ কমে যাওয়ার কারণ মনে করেন যে আসার মাত্র হয়ে যাইতেছে। বসতবাড়িতে গ্যাস স্বল্পতায় টানা কয়েকদিনের ভোগান্তিও কমতে শুরু করেছে। গ্যাসের চাপ বাড়ায় রান্নার কষ্ট কমেছে, দুর্ভোগ কমেছে গৃহিণীদের। আপাতত কিছুটা স্বস্তি ফিরলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত গ্যাস সরবরাহ অব্যাহত রাখার বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। দেশি বিদেশি যে বিশেষজ্ঞ বা এক্সপার্টগণ কাজ করছে, তারা আশা করি খুব দ্রুতই যে টার্মিনালটি পুরোপুরি চালু করা সম্ভব হবে, এবং টার্মিনালটি পুরোপুরি চালু করা সম্ভব হলে কয়েকদিনের মধ্যেই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে। গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ায় রাজধানীর জনজীবনেও ফিরতে শুরু করেছে স্বস্তি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে 662 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরুর কথা জানান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জিএম তাজউদ্দিন ঢালী। সকালে মহেশখালী এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটির কাজ শেষে গ্যাস সরবরাহ শুরু হয়। দুপুরে জাতীয় গ্রিডে 662 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। আর চট্টগ্রামে চাহিদার বিপরীতে 205 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে জনদুর্ভোগ কমে স্বস্তি ফিরে এসেছে। আগামী 2-1 দিনের মধ্যে সরবরাহ পুরোপুরি চালুর আশা করা হচ্ছে। এর আগে মহেশখালী এলএনজি টার্মিনাল দুটি ব্রয়লার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল। গতকাল রাত থেকেই ওই আপনার এলএনজি এর প্রোডাকশনটা বেড়েছে, এবং সকাল থেকে আপনারা যেটা এর আগে 2-3 দিন দেখছেন যে সিএনজি লাইন ছিল, এখন কিন্তু আর সিএনজি স্টেশনগুলোতে গাড়ির তেমন লাইন নাই। মানে বেশ কিছুটা ডেভেলপ করেছে, আশা করছি এটা আরও ডেভেলপ করবে। তবে বেশ কিছু এলাকায় এখনও পুরোপুরি কাটেনি গ্যাস সংকট। ফেনী ও নোয়াখালীর ফিলিং স্টেশন এবং গ্যাস নির্ভর অন্যান্য খাতেও এর প্রভাব পড়েছে। সরবরাহ আরও বাড়লে সংকট কেটে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। এই চিত্র ফেনীর ফিলিং স্টেশনের। গ্যাসের জন্য সিএনজি অটো চালকদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকে ঘুমিয়ে পড়ছেন। এরপরে মিলছে না গ্যাস। হতাশ সিএনজি চালকেরা বলছেন, এভাবে চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। জেলার প্রায় 32,000 আবাসিক গ্রাহক ও 450টির বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অধিকাংশই এখন গ্যাস সংকটে ভুগছে। 3 দিন পর্যন্ত আমার একবার ফসল দিয়ে দইয়ে, একবার স্টারলাইন দিয়ে, একবার দেউ দিয়ে, একবার লাল ফুল দিয়ে, আমার কোনো দিকে তো গ্যাসটা ঠিক মতো পাওয়া যাবে না। আজকে 4-5 দিন আমাদের কোনো কিছু নেই। আমরা খাওয়া দাওয়া একবারে ফ্যামিলিগতভাবে অনেক কষ্ট আছি। আবাসিক এলাকাও গ্যাস সংকট চরমে। আমাদের গৃহিণীদের প্রথম কথা হচ্ছে রান্না বান্না করা, সেখানে আমরা রান্না করে খেতে পাচ্ছি না। সবার পক্ষে তো আর সিলিন্ডার ইউজ করা সম্ভব না। ফেনী বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এই কর্মকর্তা জানান, জেলায় প্রতিদিন গ্যাসের চাহিদা 28 থেকে 30 মিলিয়ন ঘনফুট। জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে মাত্র 14 থেকে 15 মিলিয়ন ঘনফুট। সব গ্রাহকের পরিপূর্ণ চাহিদা আমরা পূরণ করতে পারছি না। তবে এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট ট্রান্সমিশন কোম্পানি, ফিল এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি, যাতে দ্রুততম সময়ে এই সমস্যাটা সমাধান করা যায়। এদিকে নোয়াখালীর চিত্র একই। ফিলিং স্টেশনে সিএনজি অটোরিকশা সহ গ্যাস নির্ভর যানের দীর্ঘ লাইন। আবাসিক এলাকায় গ্যাস নেই বললে চলে, অনেকে বেশি দামে সিলিন্ডার কিনে নিয়ে ব্যবহার করছেন। 50 টাকার গ্যাস দিয়ে তো লাইনের গ্যাসে কোনো রকমের গাড়ি চলে না। পাম্পের দুর্দশার যদি উনি বিনীত মানে ইয়েতে দেখে, যে তাহলে আমরা কষ্ট ভোগান্তির থেকে একটু মুক্তি পাব। দ্রুত সংকট কেটে যাবে বলে আশা ভোক্তাদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। আগামী 14 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে 11 দলীয় ঐক্য। তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত সালাউদ্দিন কাদেরের রিপোর্টে।
তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুক্তাঙ্গন 11 দলীয় ঐক্যের এই অবস্থান কর্মসূচি। মুষলধারে বৃষ্টির মধ্যেই 11 দলীয় শীর্ষ নেতাদের পাশাপাশি গ্যাসের চুলা, হাঁড়ি পাতিল, বাটি নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় নারী ও সিএনজি চালকরা। এ সময় বক্তারা অভিযোগ করেন নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। দ্রুত সমাধান না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমাদের গ্যাস ব্লকের দুই পাশ থেকে ভারত এবং বার্মা পাইপ সেট করে গ্যাস পুল করে নিয়ে যাচ্ছে এবং পরিকল্পিতভাবে আমাদের জ্বালানি খাতকে বেসরকারি খাতে দিয়ে দেওয়া এবং আমদানি নির্ভর করে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিভিন্ন বাস স্ট্যান্ড খালি ছিল, ট্যাক্সি স্ট্যান্ড খালি ছিল, রাস্তাঘাট খালি ছিল। এখন বিএনপির 20 লক্ষাধিক লোক চাঁদাবাজিতে নেমে গেছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে বিদায় নিতে হবে সরকারকে। ঢাকা শহরের মানুষের উপরে এই যে নির্মম অত্যাচার এই সরকার শুরু করেছে, আমরা জানতাম এই অত্যাচার করবে, কারণ গণভোটের গণরায় যেই সরকার মানে না, জনগণের কোনো দাবি দেওয়া এই সরকার পূরণ করবে না। পরে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। 5 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর, খুলনা ও সিলেটে লং মার্চ করবে 11 দল। 14 নভেম্বর ঢাকায় সমাবেশ করবে তারা। আমাদের এই চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে আমাদের ভাই বোনেরা ঢাকার দিকে রওনা করবে। ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অবস্থান কর্মসূচি শেষে বৃষ্টি উপেক্ষা করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করে 11 দলীয় ঐক্য। তবে সচিবালয়ের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে তারা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। একই দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে 11 দল। দুপুরে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে 11 দলীয় ঐক্য। হবিগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে 11 দলীয় ঐক্য। দিনাজপুরেও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। একই দাবিতে সিরাজগঞ্জ, মাগুরা, নওগাঁ, পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে 11 দলীয় ঐক্য জোট। সিলেটে আলোচিত 4 বছরের শিশু ফাহিমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে শিশু সহিংসতা প্রতিরোধ আদালতের বিচারক আবু ওবায়দা এ রায় দেন। মামলার অপর 2 আসামি জয়নাল ও কালামের সংশ্লিষ্টতার প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। গত 7 মে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে প্রতিবেশী জাকির হোসেনের 4 বছরের শিশু ফাহিমাকে ঘরে আটকে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে গলা টিপে ফাহিমাকে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করে ফাহিমার পরিবার। এদিকে কুমিল্লার লাকসামে সাইফুল ইসলাম সোহান হত্যা মামলায় মিজানুর রহমান হাজারি নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে 30,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, সাম্রাজ্যবাদী শক্তির মদতপুষ্ট ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। দুপুরে নাটোর সদর উপজেলার হয়বতপুরে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন দুলু। তিনি বলেন, শুধুমাত্র নামের কারণে 2001 সালে প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের এমপিও বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার। খুলনায় বিদেশি পিস্তল সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ভোরে নগরীর নিরালা আবাসিক এলাকায় একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, সম্প্রতি নগরীর মোতালেবের মোড় এলাকায় একজনকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গোয়েন্দা বিভাগ ও খুলনা থানা পুলিশের যৌথ অভিযানে নিরালা এলাকা থেকে শিবলি হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন জব্দ করা হয়। কক্সবাজারের উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছে। সকালে উখিয়া বালুখালী সীমান্তের মিয়ানমার অংশের 700 মিটার ভেতরে এই বিস্ফোরণ ঘটে। আহত ব্যক্তির নাম বদি আলম। সে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জুমের ছড়া এলাকার বাসিন্দা। বিস্ফোরণে তার ডান পা ও শরীরের বিভিন্ন অংশ জখম হয়। সীমান্তের বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর 2টি পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে তলিয়ে গেছে নিচু এলাকা। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন জানান, গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্টে যমুনার পানি 17 সেন্টিমিটার এবং কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে 17 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। সেই সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা সহ 6 মাদক চোরাচালানিকে আটক করেছে পুলিশ। দুপুরে ব্রিফিংয়ে র্যাব 7-এর চট্টগ্রাম কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট তাহিদুল ইসলাম জানান, একটি বাইকার গ্যাং মাদক সহ কক্সবাজারের রামু থেকে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে এমন খবরে র্যাব সদস্যরা চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজ মসজিদের বিপরীত পাশে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় 5টি মোটরসাইকেল তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। টাঙ্গাইলে জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা পরিষদ কনফারেন্স রুমে মেধাবী শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক SM ওবায়দুল হক নাসির। অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে 126 জনকে মোট 23 লাখ টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের 12তম আসরের উদ্বোধন করা হয়েছে। বিকেলে শহরের আলতাফুন্নিসা মাঠে শহর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় 16টি দল অংশগ্রহণ করছে। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, 20 আগস্ট ভোট, মনোনয়ন জমা 13ই আগস্ট। কাটতে শুরু করেছে গ্যাস সংকট, মহেশখালী LNG টার্মিনাল থেকে 662 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু। গ্যাস বিদ্যুৎ সংকট ও জুলাই সনদ ইস্যুতে দেশব্যাপী লং মার্চ করবে 11 দল। সিলেটে আলোচিত শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি জাকিরের ফাঁসির আদেশ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।